আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের প্রস্তাব প্রত্যাখ্যান এনসিপির। গণহত্যার বিচারের আগে কোনো আলোচনা নয়, নিবন্ধন বাতিল ও রাজনীতি নিষিদ্ধের দাবি। স্বৈরাচারের দোসররা পুনর্বাসনের সুযোগ পায় এমন কোনো পদক্ষেপ নেবেন না সরকারকে তারেক রহমান। ট্রানজিশনাল পিরিয়ড এগিয়ে নিতে দায়িত্বশীল আচরণের আহ্বান মির্জা ফখরুলের। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ পেতে শিক্ষকতার ভুয়া অভিজ্ঞতা দেখান পুতুল। প্রভাব খাটিয়ে খরচ করা হয় রাষ্ট্রের বিপুল অর্থ। দুদকের অনুসন্ধান, বিচার নিশ্চিতের পরামর্শ। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। জুলাই গণহত্যার অভিযোগে বিচার চলাকালেই আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এ দাবি আদায়ে সারা দেশে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে দলটির নেতারা বলছেন, আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা প্রতিহত করা হবে। এছাড়া দলটিকে নিষিদ্ধ করার পরিকল্পনা নেই বলে প্রধান উপদেষ্টার মন্তব্যের নিন্দা জানিয়েছেন তারা। আওয়ামী লীগকে পুনর্বাসনে চাপ দেওয়া হচ্ছে এমন অভিযোগ করে ফেসবুকে বিস্ফোরক স্ট্যাটাস দেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। এর জেরে রাজনৈতিক অঙ্গনেও শুরু হয় তুমুল আলোচনা। এমন পটভূমিতে শুক্রবার রাত ৮টার দিকে জরুরি সংবাদ সম্মেলনে আসেন এনসিপির শীর্ষ নেতারা। হাসনাত আব্দুল্লাহ বলেন, বাইরের কোনো হস্তক্ষেপ নয়, রাজনৈতিক সিদ্ধান্ত হতে হবে রাজনৈতিক মহল থেকেই। জুলাই গণহত্যার বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ প্রসঙ্গে আলোচনার প্রশ্নই নেই। আমাদের সাথে যে আলোচনাটি হয়েছে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক, আমরা মনে করছি সেটি রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ করা। আওয়ামী লীগের আগে বিচার নিশ্চিত করতে হবে, তাকে দল হিসাবে বিচার নিশ্চিত করতে হবে, অপরাধ স্বীকার করতে হবে, তারপর অন্য কোনো আলোচনা হইতে পারে। এর আগে কোনো ধরনের আলোচনা হইতে পারবে না। রাজনৈতিকভাবে নির্যাতিত যেই ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো হয়েছে, আমরা তাদের কাছে কমিটেড। কোনো এজেন্সি, কোনো বিদেশি কোনো কর্তৃপক্ষ কারো কাছে আমরা কমিটেড না। আওয়ামী লীগ নিষিদ্ধের পরিকল্পনা নেই সরকারের। প্রধান উপদেষ্টার এই মন্তব্যের নিন্দা জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, বিচার চলাকালেই আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও রাজনীতি নিষিদ্ধ করতে হবে। সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মন্তব্য করেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধের কোনো পরিকল্পনা সরকারের নেই। আমরা তার এই বক্তব্যের নিন্দা জানাই। এনসিপি জুলাই গণহত্যা সহ বিগত ফ্যাসিবাদী রেজিমে সংগঠিত অপরাপর গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিচারের নিশ্চয়তা চায়। বিচার চলাকালীন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে এবং এই মাফিয়া গোষ্ঠীর রাজনীতিতে ফেরানোর যে কোনো প্রচেষ্টাকে এনসিপি প্রতিহত করার অঙ্গীকার ব্যক্ত করছে। গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগের বিচার চলাকালীন আওয়ামী লীগ এবং ফ্যাসিবাদের সকল সহযোগী ব্যক্তি ও সংগঠনের রাজনৈতিক কার্যক্রমকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এনসিপির সদস্য সচিব আখতার হোসেন জানান, আওয়ামী লীগের বিচার ও নিবন্ধন বাতিলের দাবিতে সারা দেশে অব্যাহত থাকবে বিক্ষোভ কর্মসূচি। বাংলাদেশে যাতে কোনো ফ্যাসিবাদী শক্তি কোনোভাবে আর পুনর্বাসিত হতে না পারে, সেজন্য জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমস্ত নেতৃবৃন্দ, সমস্ত শুভাকাঙ্ক্ষী এবং সমর্থকবৃন্দ, আমরা রাজপথে হাজির থাকতে প্রস্তুত আছি। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে আবারও উত্তাল রাজপথ। জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে দ্রুত সময় ফ্যাসিস্টদের বিচার শুরুর দাবি তোলা হয়। আওয়ামী লীগ ফিরলে দেশে রক্তের বন্যা বয়ে যাবে বলে হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের। এদিকে যে কোনো মোড়কে আওয়ামী লীগের পুনর্বাসন প্রতিহতের ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির নেতারাও। ছাত্র জনতার মুখে আওয়ামী লীগের পুনর্বাসন বিরোধী স্লোগান। জুমার নামাজের পর ব্যানার প্লেকার্ড হাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে হাজির ইনকিলাব মঞ্চ। মসজিদ থেকে মিছিল নিয়ে হলপাড়া ভিসি চত্বর হয়ে রাজু ভাস্কর্যের সামনে সমবেত হন তারা। বক্তব্যে সংগঠনটির নেতাকর্মীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগকে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হলে দেশে রক্তের বন্যা বয়ে যাবে। আওয়ামী লীগ মানে গণহত্যাকারী। যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশ পূর্ণ আজাদী লাভ করবে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই লড়াই চলবে। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদও একই দাবিতে মিছিল করে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। সেখানেও গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি তোলা হয়। কোন কচু ক্ষেতের প্রেসক্রিপশনে আমার বাংলাদেশের মানুষের ভাগ্য নির্ধারিত হতে আমরা দিব না। নির্বাচনের প্রক্রিয়ায় আওয়ামী লীগ নামে এবং আওয়ামী লীগ প্রতীকে কেউ অংশগ্রহণ করতে পারবে না। অতি দ্রুত আওয়ামী লীগের বিচার বাস্তবায়িত করে
তাদেরকে নিষিদ্ধ করতে হবে এই বাংলার মাটিতে। এদিকে বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যের ডাক দিয়ে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ এক ফেসবুক পোস্টের সঙ্গে সুর মিলিয়েছেন দলের অন্যান্য নেতারাও। জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আবিদ বলেন, শেখ পরিবার কিংবা নতুন যে কোনো মোড়কেই দলটি রাজনীতিতে ফেরার চেষ্টা করলে তা প্রতিহত করা হবে। অনেকে বলতেছেন যে রিফাইন্ড আওয়ামী লীগ, শেখ হাসিনা এবং শেখ মুজিবের বাহিরে কোনো আওয়ামী লীগ আছে নাকি? নেই তো। অবাস্তব কথা বলে বরং জাতিকে বিভক্ত করছে। বিএনপি সহ এনসিপি যে রাজনৈতিক দলগুলো, জামাত আছে, তাদের মধ্যে দ্বিধা বিভক্ত তৈরি করছে। বিএনপি, জামায়াত সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোকে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে নিজেদের অবস্থান পরিষ্কার করার আহ্বান জাতীয় নাগরিক পার্টির। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। স্বৈরাচারের দোসররা রাষ্ট্র ও রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ পায় এমন কোনো পদক্ষেপ না নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর ইস্কাটনে লেডিস ক্লাবে পেশাজীবীদের সম্মানে ইফতার মাহফিলে অনলাইনে যুক্ত হয়ে একথা বলেন তিনি। তারেক রহমান আরও বলেন, রাজনৈতিক উদ্দেশ্যমূলকভাবে সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি করা হচ্ছে। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্র উত্তরণের পথ সুগম করতে সবাইকে দায়িত্বশীল হতে হবে। নির্বাচন সংস্কার নিয়ে কথার লড়াই, ফ্যাসিবাদ উত্থানের শঙ্কা, সব মিলিয়ে নতুন সমীকরণ, সংকটের ইঙ্গিত। রাজনৈতিক দলগুলোর যুক্তিতর্কে গরম রাজনীতির মাঠ। রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুক্রবার রাজধানীর ইস্কাটনে লেডিস ক্লাবে পেশাজীবীদের সম্মানে বিএনপির ইফতার মাহফিলে যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্বৈরাচারের দোসররা রাষ্ট্র ও রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ পায় এমন কোনো পদক্ষেপ না নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি। সরকারের এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত হবে না যাতে রাষ্ট্র এবং রাজনীতিতে পলাতক স্বৈরাচারের দোসররা পুনর্বাসিত হওয়ার সুযোগ পায়। এমন পরিস্থিতিতে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হওয়ার অর্থ সারা দেশে ঘাপটি মেরে থাকা পলাতক স্বৈরাচারের দোসরদেরকে রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ সৃষ্টি করে দেওয়া। রাজনৈতিক উদ্দেশ্যমূলকভাবে সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি করা হয়েছে বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বর্তমানে সংস্কার এবং নির্বাচনকে দৃশ্যত যেভাবে মুখোমুখি করে ফেলা হয়েছে, এটি নিঃসন্দেহে রাজনৈতিক উদ্দেশ্যমূলক। নিজেদের অজান্তেই ফ্যাসিবাদী বিরোধী জাতীয় ঐক্যের মধ্যে সংশয়, সন্দেহের জন্ম দেওয়া হয়েছে বা হচ্ছে। একই অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেন, দেশের চলমান সংকট নিরসনে একমাত্র পথ নির্বাচন। শুধুমাত্র অনেক ধারণা থেকে, বিভিন্ন রকম ইউটোপিয়ান চিন্তা থেকে চিন্তা ভাবনা করলেই সমস্যার সমাধান করা যাবে না, অথবা আবেগের মধ্য দিয়েও সমস্যার সমাধান করা যাবে না। অত্যন্ত সচেতনতার সঙ্গে, সতর্কতার সঙ্গে আপনাদের ভূমিকা পালন করবেন। এখন যে সমস্যা, সেই সংকট, যে চ্যালেঞ্জ, এগুলোকে মোকাবেলা করার জন্য অত্যন্ত দ্রুত নির্বাচন অনুষ্ঠান করা দরকার। এদিকে রাজধানীর উত্তরখানে গরিব ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, গণহত্যার বিচারের পরে জনগণ আওয়ামী লীগকে ক্ষমা করলে তাদের রাজনীতিতে ফেরা নিয়ে বিএনপির আপত্তি নেই। যে লোক আওয়ামী লীগের নেতৃত্বে আসবেন, সে যদি অপরাধ না করে, সে যদি ছাত্র হত্যা না করে, সে যদি কোনো অর্থ লোপাট না করে, টাকা পাচার না করে, এইরকম লোক যদি নেতৃত্বে আসে, তাহলে সেই আওয়ামী লীগ কেন রাজনীতি করতে পারবে না? নির্বাচন পরবর্তী নির্বাচিত সরকারই দীর্ঘমেয়াদী সংস্কার করবে বলেও জানান বিএনপি নেতারা। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগের পুনর্বাসন জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। শুক্রবার তার ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, দেশকে অস্থিতিশীল করার জন্য পতিত ফ্যাসিবাদীরা দেশের ভিতরে এবং বাহিরে নানান ষড়যন্ত্রে লিপ্ত। জনগণ অগ্রাধিকার ভিত্তিতে আওয়ামী লীগের গণহত্যার বিচার দেখতে চায়, তাই এর বাহিরে অন্য কিছু ভাবার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেন তিনি। জামায়াতের আমির বলেন, বাংলাদেশের নির্যাতিত 18 কোটি মানুষের দাবি গণহত্যাকারীদের বিচার, 24-এর শহীদ পরিবারগুলোর পুনর্বাসন, আহত এবং পঙ্গু অসংখ্য ছাত্র, তরুণ, যুবক ও মুক্তিকামী মানুষের সুচিকিৎসা। একটি সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে 15 বছরের সৃষ্ট জঞ্জালগুলোর মৌলিক সংস্কার সাধন করে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করারও আহ্বান জানান শফিকুর রহমান। রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে সংঘাত বন্ধ করলে সঠিক সময় নির্বাচন হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম।
জুলাই অভ্যুত্থানে আহত ও নিহতদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিলে কথা বলেন তিনি। জানান, নির্বাচনের আগে গণহত্যার বিচার ও সংস্কার দৃশ্যমান হবে। দিল্লি থেকে আওয়ামী লীগকে ক্ষমতায় বসানো হয়েছে বলেও অভিযোগ করেন মাহফুজ আলম। তারা যদি দায়িত্বশীল আচরণ করে, যদি রাজনৈতিক দলগুলো দায়িত্বশীল আচরণ করে এবং রাষ্ট্রের যে অর্গানগুলো আছে তারা যদি দায়িত্বশীল আচরণ করে, সহযোগিতামূলক আচরণ করে এবং স্যাবোটেজ বন্ধ করে, আমরা আশা করি সঠিক সময়ে নির্বাচন সংগঠিত হবে। প্রবাসের সময় আরও থাকছে। বাজারে ফের চাল মুরগির দামে অস্বস্তি। সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি বেড়েছে 5 থেকে 20 টাকা। সিন্ডিকেটের দায় দেখছেন বিক্রেতারা। বেড়েছে সয়াবিনের সরবরাহ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদ বাগাতে শিক্ষকতার ভুয়া অভিজ্ঞতা দেখান পুতুল। দুদক বলছে, শেখ হাসিনা তার মেয়েকে পদে বসাতে রাষ্ট্রের বিভিন্ন পর্যায়কে অনৈতিকভাবে ব্যবহার করেন। এই জালিয়াতির সঙ্গে জড়িত সবাইকে বিচারের মুখোমুখি করার দাবি বিশেষজ্ঞদের। আর স্বাস্থ্য সংশ্লিষ্টরা বলছেন, মিথ্যা তথ্য দিয়ে পদে বসে পুতুল বিশ্বের দরবারে প্রশ্নবিদ্ধ করেছে বাংলাদেশকে। তাসলিম তৌহিদের প্রতিবেদন। 2024 সালের ফেব্রুয়ারিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব নেন সাইমা ওয়াজেদ পুতুল। অটিজম নিয়ে কাজ করা পুতুল এই পদের জন্য কতটা উপযুক্ত তা ঘাটতে গিয়ে দুদক বলছে, কাগুজে ও ফরমাইশের যোগ্যতা বলেই তাকে বসানো হয় এই পদে। সাইমা ওয়াজেদ বিশ্ব স্বাস্থ্য সংস্থায় পাঠানো সিভিতে উল্লেখ করেন, 2022 থেকে 2023 সালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অটিজম ও মানসিক সংক্রান্ত ইনস্টিটিউট ইপনায় শিক্ষকতা করেছেন। অথচ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, কখনোই তিনি শিক্ষকতা করেননি। শুধু কি সিভি জালিয়াতি? দুদকের দাবি, মা শেখ হাসিনা ক্ষমতার প্রভাব খাটিয়ে মেয়ের অযোগ্যতা ঢাকতে দিল্লিতে অনুষ্ঠিত ৭৬তম WHO সম্মেলনে রাষ্ট্রের বিপুল অর্থের অপচয় করে শতাধিক বাংলাদেশি কর্মকর্তা ও প্রতিনিধি পাঠিয়ে বাগিয়ে নেন পদ। দুদকের আইন বিভাগের সাবেক এই মহাপরিচালক বলেন, পদবাগাতে পুতুলের অনিয়মের সঙ্গে জড়িত শেখ হাসিনা সহ অন্যদেরও আইনের আওতায় আনতে হবে। তার যে যোগ্যতার সার্টিফিকেট বলেন বা কাগজপত্র বলেন, এইগুলো সংগ্রহ করা তার একার পক্ষে তো সম্ভব হয়নি। এখানে তার মা প্রধানমন্ত্রী ছিলেন, তার মায়ের প্রভাবে অন্যরা কাজ করেছে। এখন যে তদন্ত চলছে, এই তদন্তেও এই বিস্তারিত বিষয়গুলো উঠিয়ে আনা যায়। আর স্বাস্থ্যখাত সংশ্লিষ্টরা বলছেন, মিথ্যা তথ্য দিয়ে নৈতিকতা বিরোধী কাজ করেছেন পুতুল। অবিলম্বে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পদত্যাগ করা উচিত তার। WHO রিপ্রেজেন্টেটিভ হিসেবে সাইমাওয়াদের যে তথ্য আমরা এখন যেটা পেয়েছি, এটা কোনোভাবেই এই সংস্থার সাথে যায় না এবং মেলে না। এই মিথ্যা তথ্যের কারণে উচিত ওনার পদত্যাগ করা। সিভিতে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে ও দুর্নীতির ঘটনায় পুতুলের বিরুদ্ধে 3টি মামলা করেছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। প্রতারণার অভিনব কৌশল। ম্যাগনেটিক কয়েনের প্রলোভন দেখিয়ে প্রায় 2 কোটি টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র। বৃহস্পতিবার মধ্যরাতে অভিযান চালিয়ে চক্রের 4 সদস্যকে গ্রেফতার করে পুলিশ। শুক্রবার সকালে রাজধানীর মিন্টু রোডে ডিএমপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্যটি জানায় সংস্থাটি। প্রতারণার এক নতুন পন্থা। ইউএস, জাপান সহ বহির্বিশ্বের বিভিন্ন দেশে বিরল ধাতব মুদ্রা হিসেবে পরিচিত ম্যাগনেটিক কয়েন বিক্রি করলেই পাওয়া যাবে 2000 কোটি টাকা। এমন প্রলোভন দেখিয়ে আইটি ব্যবসায়ী মিজানুর রহমানকে ফাঁদে ফেলেছে প্রতারক চক্র। শুক্রবার রাজধানীর মিন্টু রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে চক্রের 4 সদস্যকে গ্রেফতারের খবর জানানো হয়। উদ্ধার করা হয় নগদ অর্থ, চেক, 10টি মোবাইল ফোন এবং ধাতব মুদ্রা। গত রাত থেকে আজকে সকাল পর্যন্ত চক্রের 4 জন সদস্য, অ্যাক্টিভ সদস্য, তাদেরকে ধরেন। 50 লক্ষ টাকার যে চেক এবং নগদ 19,50,000 টাকা উদ্ধার করেন, 10টি মোবাইল ফোন উদ্ধার করেন এবং এই প্রতারক চক্রের কাজে বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করেন। আর এই 4টি ম্যাগনেটিক কয়েন উদ্ধার করেন। ডিএমপি জানায়, অধিক লাভের প্রলোভন দেখিয়ে ইতিমধ্যে চক্রটি ভিকটিমের কাছে বেশ কিছু নকল কয়েন বিক্রি করে 3 দফায় হাতিয়ে নেয় প্রায় 2 কোটি টাকা। এটির দাম $20 বিলিয়ন বলেন, যেটি আসলে অনেক বেশি। তো এটি এই বাদীর কাছে একটু স্বল্প মূল্যে ওনারা দিতে চান। ম্যাগনেটিক কয়েনটি নেয়ার জন্য 45 লক্ষ টাকা প্রদান করেন। বাদীর কাছ থেকে আরো 75 লক্ষ টাকা নেওয়া হয় এবং 50 লক্ষ টাকার একটি চেক নেওয়া হয়। অভিনব এই প্রতারণার ফাঁদে ফেলতে আরো কয়েকজনকে টার্গেট করেছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে প্রতারক চক্রটি। বিজ্ঞ আদালতে আমরা
প্রেরণ করব। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। মুন্সিগঞ্জে কিশোর গ্যাংয়ের দৌরাত্মে বাড়ছে অপরাধ। সমাজসেবা অধিদপ্তরের হিসাবে জেলায় আইনের সংস্পর্শে এসেছে 479 শিশু কিশোর। তাদের 135 জনকে সংশোধনের জন্য পরিবারের কাছে পাঠানো হয়েছে। পুলিশ বলছে কিশোর অপরাধ রোধে নানামুখী উদ্যোগ নেওয়া হয়েছে। নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। মুন্সিগঞ্জ শহরের উত্তর ইসলামপুরের বাসিন্দা আমানুল্লাহ ফরাদি 9 রোজায় কিশোর গ্যাংয়ের খপ্পরে পড়ে সর্বস্ব খুইয়েছেন। ভ্যানে করে ফল বিক্রি করা এই ক্ষুদ্র ব্যবসায়ীর মতো 17 রোজায় চাকরিজীবী মোহাম্মদ তারেকের মাঠপাড়ার ভাড়া বাসায় ঢুকে স্বর্ণালংকার ও টাকা নিয়ে যায়। এমন অনেক ঘটনা পুলিশের খাতায়ও নেই। এছাড়া সড়কে কিশোরদের বেপরোয়া মোটরসাইকেল চালানোর কারণে দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারী। যারা টাকাটা নিল এরা কিছু গ্যাং অল্প বছর ছেলে, বিভিন্ন জায়গায় আপনার বাসা বাড়িতে ছিনতাই ডাকাতি। কেউ মালিক নাই, তারা রাস্তায়, ফুটপাতে, গ্রামে, ওখানে সেখানে ঘুরঘুর করছে। চারপাশে যদি বন্ধু বান্ধব খারাপ থাকে তার সংস্পর্শে গেলে প্রথমে সে মাদক আসক্ত হয়। মাদক আসক্ত হলে তার যে কোনো অপরাধে সে সংগঠিত হতে পারে। পুলিশ সুপার বলেন, কিশোর অপরাধ রোধে নানামুখী কার্যক্রম চলমান রয়েছে। আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের পুলিশ অফিসাররা আপনার জনসচেতনতামূলক প্রোগ্রাম করেছে। সেক্ষেত্রে কিন্তু তাদেরকে সচেতন করেছে যে এরকম যদি কোনো কিশোর অপরাধ অথবা ইফটিজিং এর মতো কোনো ঘটনা ঘটে সেক্ষেত্রে কিন্তু আমাদের পুলিশকে জানানোর জন্য। সমাজসেবা অধিদপ্তরের হিসেবে জেলায় আইনের সংস্পর্শে আসা 479 শিশু কিশোরের 135 জনকে আদালতের আদেশ নিয়ে সংশোধনের জন্য দেয়া হয় পরিবারের কাছে। বাকি 344 জনকে পাঠানো হয় শিশু উন্নয়ন কেন্দ্রে। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। রমজানের শেষ দিকে এসে নিত্যপণ্যের বাজারে মিশ্র অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছেন ক্রেতারা। সবজির দামে স্বস্তি জাগালেও অস্বস্তি তৈরি করেছে চাল ও ব্রয়লার মুরগির দাম। রাজধানীর কারওয়ান বাজারে এসব পণ্য গত সপ্তাহের তুলনায় কেজি প্রতি 5 থেকে 20 টাকা বেশিতে বিক্রি হচ্ছে। ঈদ যত এগিয়ে আসছে জমজমাট হয়ে উঠছে রাজধানীর ভোগ্যপণ্যের বাজার। সেই সঙ্গে বেড়েছে কয়েকটি পণ্যের দামও। গত সপ্তাহের তুলনায় কেজিতে 10 থেকে 20 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে মুরগির মাংস। ব্রয়লার মুরগি গত সপ্তাহে বেচছে 180-85 টাকা, আর এই সপ্তাহে আজকে বেচতেছি আমরা 200 টাকা, 210 টাকা। রমজানের শুরুতে সহনীয় পর্যায়ে থাকলেও শেষ দিকে এসে কেজিতে 2 থেকে 5 টাকা দাম বেড়েছে চালের। বিক্রেতাদের অভিযোগ, সিন্ডিকেটের কারণে বাড়তি মূল্যে চাল বিক্রি করতে হচ্ছে তাদের। চালের দাম যেটা আমরা আশা করছি ঠিক সেইভাবে পাচ্ছি না। সব চালের দামে এখন বর্তমানে বেড়ে যাচ্ছে। রমজানের শেষ দিকে স্বস্তি ফিরেছে সবজির বাজারে। গত সপ্তাহের তুলনায় 20 থেকে 40 টাকা পর্যন্ত দাম কমেছে লেবু, শসা, বেগুনের। একই চিত্র ডাল, চিনি, ছোলার বাজারেও। সয়াবিন তেলের সরবরাহ বেশি থাকায় সন্তোষ প্রকাশ করছেন ক্রেতারা। তেল নিয়ে আমরা খুব সাফার করছি, তেলটা পাইনি। সবজির বাজারের পরিস্থিতি ভালোই মনে হচ্ছে। তেলের সরবরাহ আগে থেকে ভালো আছে, এখন সব কোম্পানি তেল অ্যাভেলেবল দিচ্ছে। এদিকে ছুটির দিনে বাজার পরিদর্শনে যান বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা। মেয়াদোত্তীর্ণ পণ্য ও বেআইনিভাবে সরকারি পণ্য রাখার দায়ে জরিমানা করেন 2 দোকান মালিককে। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে উন্নয়ন কাজ চলমান, তাই প্রতি বছরের ন্যায় এবারও ঈদযাত্রায় যানজটের শঙ্কা করছেন পরিবহন সংশ্লিষ্টরা। তবে যানজট মুক্ত ঈদযাত্রার প্রতিশ্রুতি দিয়ে নানা উদ্যোগের কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের 4 লেনে যানজট মুক্ত যানবাহন চলাচল। চন্দ্রা থেকে এলেঙ্গা পর্যন্ত 4 লেন প্রকল্পের সুবিধা পাওয়ায় কোনো ভোগান্তিতে পড়তে হয় না চালক ও যাত্রীদের। তবে এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত সাসেক 2 প্রকল্পের উন্নয়ন কাজ চলমান থাকায় স্বাভাবিক গতিতে যানবাহন চলাচল করতে পারছে না। তার উপর যমুনা সেতুতে সিঙ্গেল লেন, এতে এবারের ঈদেও যানজটের শঙ্কা করছেন চালক ও যাত্রীরা। আমরা প্রতিদিন অফিস করি, রেগুলার যাত্রী, আমরা অনেক সময় দাঁড়িয়ে থাকি, যানজট লেগেই থাকে। ভোগান্তি তো নিঃসন্দেহে অনেক বেশি হয়, যেটা কিনা মানুষের জন্য গরমের সিজনে বিশেষ করে খুবই কষ্টদায়ক। ফোর লাইনে তো গাড়ি চালা খুব সুন্দর আরাম,
কিন্তু যখন আমরা সিঙ্গেলে আসি তখন আমাদের পরিস্থিতি অন্যরকম হয়ে যায়। ঢালাই রোডের কাজ চলতেছে, এই রোডটা যদি ক্লিয়ার করে দেয় তাহলে জাম বাঁধবে না। গতবারের থেকে এবার আরো যানজটের একটু বেশি আশঙ্কা আছে। তবে সেতু কর্তৃপক্ষের দাবি যমুনা সেতুতে সমস্যা তৈরি না হলে 5 কিলোমিটারের বেশি 4 লেনের সুবিধা পাবে যানবাহন। আর যানজট এড়াতে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে জানালো পুলিশ। ঘরমুখ গাড়িগুলা 4 লেন সুবিধা পাবে। এর পাশাপাশি আমাদের টোল প্লাজায় 9টা বুথ সার্বক্ষণিক চালু থাকবে, উভয় দিকে 9টা 18টা বুথ। 13.6 কিলোমিটার সার্ভিস রোড 7.3 উইথের কাজ কমপ্লিট করেছি এবং হলো যে পুরো রাস্তায় হলো ইমপ্যাভমেন্টের কাজ কমপ্লিট করেছি। ব্রিজ 8টা ব্রিজের কাজ কমপ্লিট হয়ে গেছে এবং হলো যে কালভার্টের কাজও কমপ্লিট হয়ে গেছে। সবার চেষ্টা কি করে এই সমস্ত যাত্রীদেরকে, ঘরমুখী যাত্রীদেরকে তাদের নির্বিঘ্নে স্বস্তিদায়ক পরিবেশে আমরা তাদের গন্তব্যস্থলে পৌঁছাতে পারবো, সেজন্যই আমাদের সকল প্রকার কার্যক্রম। স্বাভাবিক সময়ে এই মহাসড়কে উত্তরবঙ্গ সহ 24 জেলার 10 থেকে 15 হাজার যানবাহন চলাচল করে। তবে ঈদ যাত্রায় তা বেড়ে যায় 3 গুণ। সময় সংবাদ, টাঙ্গাইল। ঈদযাত্রায় যাত্রী সেবার জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে বিআইডব্লিউটিসি ও বিআইডব্লিউটিএ। পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌরুটে এবার ঈদে যাত্রী ও যান পারাপারে প্রস্তুত রাখা হয়েছে 33টি লঞ্চ, 22টি ফেরি ও 63টি স্পিডবোট। ঘাটের যানজট, অপরাধ ও অনিয়ম ঠেকাতে কাজ করবে পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত। মোহাম্মদ ইউসুফ আলীর পাঠানো তথ্য ও রমজান আলীর ছবি নিয়ে রিপোর্ট। দেশের ব্যস্ততম মহাসড়কগুলোর মধ্যে বর্তমানে একমাত্র মানিকগঞ্জের পাটুরিয়া থেকে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরি চলাচল করে। এছাড়াও মানিকগঞ্জের আরিচা থেকে পাবনার কাজিরহাট ঘাটেও নিয়মিত ফেরি চলাচল করছে। প্রতি ঈদে ঘাটগুলোতে যানবাহনের চাপ বেড়ে যায় 3 থেকে 4 গুণ। এরই মধ্যে এই 2 নৌরুটে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। দক্ষিণ পশ্চিম ও উত্তরবঙ্গের একাংশের যাত্রী পারাপারের জন্য প্রস্তুত রাখা হয়েছে 33টি লঞ্চ, 22টি ফেরি ও 63টি স্পিডবোট। কর্তৃপক্ষ বলছে আবহাওয়া অনুকূলে থাকলে অতিরিক্ত নৌযান প্রয়োজন হবে না। কেউ বাড়তি ভাড়া আদায় করলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। বর্তমানে ডুবোচর নাব্য সংকট নাই, কারণ হলো এখন পানি বাড়তির দিকে পানি আর কমবে না। কোনো রকমের দুর্যোগপূর্ণ আবহাওয়াতে আমরা ফেরি খুব সাবধানে চালাই, প্রয়োজন আমরা ফেরি বন্ধ রাখি। অন্যান্য যে সকল ফ্যাসিলিটিস দেওয়ার দরকার বিআইডব্লিউটি এর পক্ষ থেকে প্রায় সম্পন্নের পথে, এবং আশা করি আমরা ঈদ যাত্রা মানুষের নিরাপদ হবে। ঈদের আগে ও পরে ঘাটে সার্বক্ষণিক দায়িত্বে থাকবে ফায়ার সার্ভিস। যদি দেখা যায় যে কালবৈশাখী জ্বরে কোথাও ক্ষতিগ্রস্ত হয় বা আমাদের প্রয়োজন পড়ে, সেইখানে আমাদের টিম ইনশাল্লাহ চলে যাবে। এদিকে ঘাটের যানজট, অপরাধ ও অনিয়ম ঠেকাতে কাজ করবে পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত। আমাদের চাঁদাবাজি ঠেকানোর জন্য এক ধরনের পার্টি থাকবে, অজ্ঞান মলম পার্টি এই ধরনের ঠেকানোর জন্য আলাদা পার্টি থাকবে এবং ট্রাফিকের জন্য আলাদা ব্যবস্থাপনা থাকবে। আমরা বিভিন্ন স্টেশন এবং যে আমাদের ফেরিঘাট, লঞ্চ ঘাট সমূহ আছে, ওই ঘাট সমূহে আমরা সুপেয় পানির ব্যবস্থা এবং পর্যাপ্ত টয়লেট ফেসিলিটি, বিশেষ করে ভ্রাম্যমাণ কিছু টয়লেট ব্যবস্থা আমরা করেছি। স্বাভাবিক সময়ে পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌরুটে 3 থেকে 4 হাজার যানবাহন নদী পারাপার হয়। সময় সংবাদ, মানিকগঞ্জ। সাপ্তাহিক ছুটির দিনে জমজমাট ঈদ কেনাকাটা। ক্রেতারা প্রিয়জনের জন্য কিনছেন পোশাক, জুয়েলারি, জুতা সহ নানা সামগ্রী। ক্রেতাদের আকৃষ্ট করতে বিভিন্ন পণ্যে ছাড় দিচ্ছে ব্র্যান্ডগুলো। যদিও এবার সব ধরনের পোশাকে 2.5% বাড়তি ভ্যাট গুনতে হচ্ছে ক্রেতাদের। মার্কেটের গেট খোলার আগেই ক্রেতাদের এমন দীর্ঘ সারি বলে দিচ্ছে ঈদের বেচাকেনার চাপ বেড়েছে কয়েক গুণ। পছন্দের পোশাক খুঁজতে দোকান ঘুরে ঘুরে ক্রেতারা সেরে নিচ্ছেন শেষ সময়ের কেনাকাটা। শপিং মলে একই ছাদের নিচে সব কেনার সুযোগ থাকলেও আছে বাড়তি দামের অভিযোগ। মজা করে ঈদের কেনাকাটা করছি, দামটা একটু বাড়তি মনে হয়েছে। আমরা যারা মধ্যবিত্ত আছি তাদের জন্য একটু টাফ হয়ে যায়। যদিও ক্রেতা আকর্ষণে বিভিন্ন ব্যাংক ও মোবাইল ব্যাংকিং এ ছাড় দিচ্ছে ফ্যাশন হাউসগুলো। মোবাইল ব্যাংকিং কার্ডে ডিসকাউন্ট আছে। 30,000 টাকা পারচেজ করবে তাদের জন্য কাপল ইফতারের ব্যবস্থা করা হয়েছে। পরিবর্তিত পরিস্থিতিতে সন্ধ্যা কিংবা রাতের পরিবর্তে দিনকেই বেছে নিচ্ছেন সাধারণ মানুষ। অন্যান্য বারের তুলনায় তাই রাতে ব্যস্ততা কম থাকার কথা জানালেন বিক্রেতারা। প্রথম দিকে কাস্টমার অনেক কম ছিল, এখন তুলনামূলক আস্তে আস্তে একটু বাড়তেছে। ফ্রাইডেতে দিনে বেশি লোকজন আসে। শোরুমগুলোতে এবছর সব ধরনের পোশাকে 2.5% বাড়তি ভ্যাট গুনছেন ক্রেতারা। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। গেল দশকে উন্নয়ন প্রকল্পের নামে বিলীন হয়েছে দেশের বিস্তীর্ণ বনাঞ্চল। এই থাবা থেকে রক্ষা পায়নি সুন্দরবনও। গ্লোবাল ফরেস্ট ওয়াচের তথ্য মতে গত 2 দশকে বিশ্বে গড় বনভূমি কমেছে প্রায় 7.5%। সেখানে বাংলাদেশে এই হার 8%-এর বেশি।
দখলের পাশাপাশি উন্নয়ন প্রকল্পের নামে উচ্ছেদ হওয়া বন পুনরুদ্ধারে মাঠে নেমেছে অন্তর্বর্তী সরকার। ভবিষ্যতে বন ধ্বংস এড়াতে আইন প্রয়োগের সঙ্গে তদারকি বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। তাসনিয়া নিশাত মিমের রিপোর্ট। একসময় সবুজে ঘেরা থাকলেও এখন নগরীতে সবুজ যেন অমাবস্যার চাঁদ। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার সূচকে বলা হয়েছে টেকসই নগর ও জনপদের কথা, কিন্তু অতিরিক্ত নগরায়নের প্রভাবে নির্বিচারে বনভূমি ও বনজ সম্পদ ধ্বংস করে বেঁচে থাকার ভিত্তি পরিবেশকে ছিন্নভিন্ন করে ফেলছি আমরা। একজন মানুষের শ্বাস নিতে বছরে প্রয়োজন হয় 740 কেজি অক্সিজেন। গড়ে একটি গাছ বছরে 100 কেজি পর্যন্ত অক্সিজেন দিয়ে থাকে। মানুষের বেঁচে থাকা ও পৃথিবীর ভারসাম্য রক্ষার কাজটি একা হাতেই সামলায় বনাঞ্চলগুলো। 2001 থেকে 2023 সাল পর্যন্ত বাংলাদেশ 246 কিলো হেক্টর বন হারিয়েছে, যা 133 মিলিয়ন টন কার্বন ডাইঅক্সাইড নিঃসরণের সমান। তাদেরই পরিসংখ্যান বলছে গত 2 দশকে বিশ্বে গড় বনভূমি প্রায় 7.5% হ্রাস পেলেও বাংলাদেশে সেই হার 8.5%-এর বেশি। প্রাকৃতিক বন উজাড়ের ক্ষতিপূরণ কোনোভাবেই সামাজিক বনায়নের দ্বারা মোকাবেলা করা সম্ভব নয় বলেও মত এই বিশেষজ্ঞের। এই মুহূর্তে আমাদের যে কাজগুলো করা দরকার, সারা বাংলাদেশের বনের যে জায়গাগুলো রয়েছে সেগুলোকে আবার সরকারের জুরিসডিকশনে নিয়ে আসা দরকার, দখলদারদের উচ্ছেদ করা দরকার। পরিবেশ উপদেষ্টা জানান, গেল 1 দশকে উন্নয়ন প্রকল্পের নামে উচ্ছেদ হওয়া বন পুনরুদ্ধারের কাজ শুরু করেছে অন্তর্বর্তী সরকার। বেশ কিছু বন যেগুলো আমাদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে দিয়ে দেওয়া হয়েছিল গত সময়ে, সেগুলো আমরা ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছি, কারণ সেগুলো আসলে খুব আরবিট্রারিলি স্বেচ্ছাচারিতার মাধ্যমেই দিয়ে দেওয়া হয়েছিল। জীববৈচিত্র্য ও বন সংরক্ষণ আইনের বিধানগুলোকে কার্যকরী করার উপর জোর দেওয়ার সময় এসেছে বলেও মত সংশ্লিষ্টদের। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা। ঈদকে কেন্দ্র করে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন প্রবাসী বাংলাদেশিরা। পরিবারের অতিরিক্ত খরচের কথা মাথায় রেখে বেড়ে গেছে রেমিটেন্স পাঠানোর হার। তবে প্রবাসীরা মানি ট্রান্সফার প্রতিষ্ঠানগুলো থেকে অনলাইনে টাকা পাঠানোয় স্বাচ্ছন্দ্য বোধ করছেন। লন্ডন থেকে শোয়েব কবিরের রিপোর্ট। বর্তমানে পাউন্ডের বিপরীতে বাংলাদেশি টাকার হার স্মরণকালের সর্বোচ্চ। 1 পাউন্ডের বিনিময়ে পাওয়া যাচ্ছে 160 টাকা। সেই সাথে যুক্ত হচ্ছে 2.5% প্রণোদনা। দেশের আত্মীয় স্বজনরা যেন স্বাচ্ছন্দ্যে ঈদ উদযাপন করতে পারে, সেই জন্য প্রবাসী বাংলাদেশিরা রেমিটেন্স পাঠাচ্ছেন। টাকা পাঠাইছি আমি বাংলাদেশের জন্য, রেট ভালো। আমাদের এজেন্টের থেকে আমাদের অনলাইনে অনেক বেশি ট্রানজ্যাকশন হচ্ছে। অনলাইন ভিত্তিক রেমিটেন্স প্রেরণকারী প্রতিষ্ঠানগুলোর দাপটে কোণঠাসা প্রতিষ্ঠিত মানি ট্রান্সফার এজেন্সিগুলো। আসলে অন্যান্য বছরের তুলনায় এই বছর রেমিটেন্সের ফ্লোটা একটু কম। ঈদের মৌসুম যেহেতু আমরা যেভাবে আশা করছিলাম যে রেমিটেন্স ফ্লোটা এইভাবে হবে, কিন্তু আশানুরূপ এইভাবে হয় নাই। বাংলাদেশি মালিকানাধীন এক্সচেঞ্জ হাউসগুলোর মালিকরা এবারের ঈদের মৌসুমে সর্বোচ্চ পরিমাণ ব্যবসার আশা দেখেছিল, তবে চিত্রটা সম্পূর্ণই ভিন্ন। তারা বলছেন প্রবাসী বাংলাদেশিরা অ্যাপস নির্ভর হয়ে অনলাইনে রেমিটেন্স পাঠাচ্ছেন। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে মুসলিম ট্রাফিক পুলিশের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ফ্লাশিংয়ের পুলিশ একাডেমিতে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন নিউ ইয়র্ক ট্রাফিক পুলিশের প্রধান ফিলিপ রিভেরা। এতে নিউ ইয়র্কের আলেম সমাজ সহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। নিউ ইয়র্কের ফ্লাশিংয়ে পুলিশ একাডেমির মিলনায়তন কানায় কানায় পূর্ণ। নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট এনওয়াইপিডির উদ্যোগে ট্রাফিক এনফোর্সমেন্ট ডিস্ট্রিক্ট বুধবার ইফতার মাহফিলের আয়োজন করে। এতে ট্রাফিক পুলিশের প্রধান ফিলিপ রিভেরা, পুলিশ বিভাগে বাংলাদেশি বংশোদ্ভূত কর্মকর্তাদের মধ্যে সর্বোচ্চ পদধারী কমান্ডিং অফিসার ইন্সপেক্টর খন্দকার আব্দুল্লাহ সহ ঊর্ধ্বতন ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বাংলাদেশি ট্রানজিট অফিসারের ইফতার আয়োজনে আসলাম। অনেক লোক আসছে, ফ্যামিলি নিয়ে আসছে। খুব সুন্দর এই প্রোগ্রাম হইলো, এরকম এভরি ইয়ার ওরা করতেছে, তো খুব ভালোই লাগলো। এত বড় একটা অনুষ্ঠান
পুলিশ একাডেমির মধ্যে এটা আসলে মানে চিন্তাই করা যায় না। এটা প্রথম যখন বলা হলো আমাদের অনেক ডাউট ছিল যে এই ধরনের এত বড় একটা অনুষ্ঠান যেটা 1500 পিপল এট দ্য সেম একই সাথে বিশাল অ্যাচিভমেন্ট। আয়োজকরা জানান প্রতি বছর ইফতার মাহফিল করলেও এবারের আয়োজন অনেক ব্যাপক। ১৫০০-এরও বেশি পুলিশ, ট্রাফিক ও তাদের পরিবারের সদস্য এবং বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজনেরা যোগ দেন। আজকের ইফতার পার্টিটা এটা আমাদের মুসলিম উম্মার জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট। এরকম ইফতার পার্টি ডিপার্টমেন্টের মধ্যে এইবারই প্রথম। এর আগে হতো মানে কমন বেসিস, ডিফারেন্ট অফিসে ডিফারেন্ট হতো, বাট এটা হচ্ছে অল টুগেদার করা হয়েছে এটা ফার্স্ট টাইম। আর অলমোস্ট 1500 মানুষ অ্যাটেন্ড করছে আজকের পার্টিতে। অনেকদিন পর আমার ক্লাসমেটদের সাথে দেখা করলাম, আমার বিভিন্ন কমান্ডের লোকদের সাথে দেখা করলাম, ভালো লাগছে, একসাথে ইফতার করলাম সবাই। পরে নিউ ইয়র্ক সিটির সার্বিক উন্নতি ও সবার মঙ্গল কামনায় মোনাজাত এবং ইফতার পরিবেশন করা হয়। শুধু ট্রাফিক পুলিশ নয়, পুরো NYPD অর্থাৎ নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টেই গুরুত্বপূর্ণ পদে রয়েছেন মুসলমান এবং বাংলাদেশি পুলিশ অফিসাররা। তাদের কর্মকাণ্ড সব মহলেই প্রশংসিত হচ্ছে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক পুলিশ একাডেমি, ফ্লাশিং, নিউ ইয়র্ক। AFC এশিয়ান কাপের ম্যাচ খেলতে গিয়ে অনুশীলনের মাঠ না পেয়ে ভোগান্তিতে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আগেভাগে শিলংয়ে গেলেও ফুটবলারদের জন্য অনুশীলনের মাঠের ব্যবস্থা করতে ব্যর্থতার পরিচয় দিয়েছে ফুটবল ফেডারেশন। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের স্বেচ্ছাচারিতা এবং বাফুফের অদূরদর্শিতার মাসুল দিতে হয়েছে ফুটবলারদের। শাহনিয়াজ সোহাগের ক্যামেরায় পারভিন আক্তারের রিপোর্ট। দেখে মনে হতে পারে একরাশ স্বস্তি নিয়ে অনুশীলন করছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল, তবে চোখে মুখে স্বস্তির মাঝেই রাজ্যের হতাশা জামাল তপুদের। ঢাকা থেকে কলকাতা হয়ে শিলং পৌঁছে শুরুতে লাগেজ না পেয়ে ভোগান্তি পোহাতে হয় বাংলাদেশ দলকে। সে সমস্যার সমাধান মিলতেই নতুন জটিলতা। এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে প্রতিপক্ষ ভারত যেখানে নির্বিঘ্নে ম্যাচ ভেন্যুতে প্র্যাকটিস চালিয়ে যাচ্ছে, সেখানে ঢাকা থেকে শিলংয়ে আসার আগে থেকেই ফুটবলারদের অনুশীলনের জন্য মাঠ দিতে গড়িমসি করেছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। বাফুফের সভাপতি চেষ্টা করেও সমস্যার সুরাহা করতে পারেননি। ম্যাচের বেশ আগে ভারতে আসায় দল কোথায় অনুশীলন করবে তা নিজেদের উদ্যোগেই চূড়ান্ত করতে হতো বাফুফেকে, কিন্তু অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের অসহযোগিতায় তা সম্ভব হয়নি। ফলাফল হামজার মতো তারকা ফুটবলারকে নিয়ে এ মাঠ সে মাঠ ঘুরে অবশেষে জোটে নেহরু ইউনিভার্সিটির এই ভেন্যু। আসার পর থেকেই আমরা যেটুকু সমস্যার মধ্যে পড়েছিলাম সেটা হলো একটা হলো লাগেজ। আমাদের প্রায় 16 জনের লাগেজ আমরা পাইনি। হোটেলে এসে দেখলাম যে আমরা যে আমাদের বিএফএফ থেকে যে বুকিং দেওয়া হয়েছে সেখানে বুকিংয়েও যে রুমগুলি অ্যালটমেন্ট ছিল সেখান থেকে কম আছে। ট্রেনিং গ্রাউন্ডটাও তারা বলছিল যেহেতু আমাদের সাথে কথা হয়েছিল অনেক আগে, আমরা এখন এই মাঠটা দিতে পারবো না, আজকে আপনাদের রেস্ট ডে হিসাবে ধরা হয়েছে। বিশ্ব ফুটবলে দিন দিন পেশাদারিত্ব বাড়লেও অন্ধকারে দেশের ফুটবল ফেডারেশন। এ সমস্যার উত্তরণ হবে কবে? বড় দলগুলো কোনো ম্যাচ খেলার আগে কয়েক মাস আগে থেকেই ঠিক করে দল কোথায় থাকবে, কোথায় অনুশীলন করবে। সেখানে বাংলাদেশ চায় পরীক্ষার আগের রাতেই সাজেশন পড়ে পাশ করতে। এফসির বা ফিফার যে রুল থাকে যে 2-3 দিন আগে আসার, সেখান থেকে আমরা যে 2 দিন বেশি আসছি, সেটার যে জিনিসটা আমি মনে করি যে আমাদের আরো নিজস্ব পেশাদারিত্বর আরো বেশি এটা আনতে হবে, নইলে আসলে দিনকে দিন আমরা এভাবে পিছিয়ে যাব। হোম অ্যান্ড অ্যাওয়ের অ্যাডভান্টেজটাকে যদি তারা নিতে চায়, আমাদের এখানেও কিন্তু হোম আছে, তাহলে আমরাও সেরকম যদি অ্যাডভান্টেজ নিতে চাই সেটা করতে হবে। আমরা আতিথ্যপনা করি, হ্যাঁ, একটু হ্যাসেলের মধ্যে আমরা পড়েছি। বাফুফের অপেশাদার আচরণের কারণে শিলংয়ে আসার পর থেকে এখন পর্যন্ত নিজেদের প্রস্তুতি ভালোভাবে সেরে নিতে পারেনি বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ভবিষ্যতে জাতীয় দলের সফরের ক্ষেত্রে ফেডারেশনকে আরো পেশাদার হওয়ার পরামর্শ লাল সবুজের প্রতিনিধিদের। মেঘালয়ের শিলং থেকে পারভিন আক্তার, সময় সংবাদ। শিলংয়ে প্রথম দিনে বাংলাদেশ দলকে নেহরু ইউনিভার্সিটি মাঠে করতে হয় অনুশীলন। যদিও প্রথম দিন নির্দিষ্ট কোনো সেক্টরে নয়, বরং কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতেই বাড়তি মনোযোগ ছিল কোচ হ্যাভিয়ার কাবরেরার। শাহনেওয়াজ সোহাগের ক্যামেরায় তাজিন খন্দকারের রিপোর্ট। একেবারেই অপরিচিত ভেন্যু, ভিন্ন পরিবেশ, মাঠে লড়াইয়ের অপেক্ষায় দুদেশের ফুটবল ভক্তরা। সেই মহাযজ্ঞে মেতে ওঠার অপেক্ষায় মুখে বাংলাদেশ দল, তবে শুরুতেই বাধার মুখে জামাল হামজারা। মেঘের রাজ্য মেঘালয়ের শিলংয়ে এশিয়ান কাপ বাছাই ম্যাচের আগে প্রথম অনুশীলন সেশন বাংলাদেশ দলের। তীব্র বাতাস আর প্রতিকূল আবহাওয়ায় একের পর এক বাধার মুখে লাল সবুজ বাহিনী। প্রথম দিনই বেশ ঝক্কি পোহাতে হয় বাংলাদেশ দলকে।
দুদেশের দুই তারকা হামজা চৌধুরী আর সুনীল ছেত্রীর অন্তর্ভুক্তিতে এই ম্যাচ ঘিরে উত্তাপ ছড়াচ্ছে বেশ। স্বাগতিক দল হওয়ায় ম্যাচ ভেন্যুতে প্র্যাকটিসের সুবিধা পেলেও অনুশীলনের অযোগ্য মাঠে কোনো মতে বাংলাদেশ দলের প্রথম দিনের কর্মযোগ্য। নেহরু ইউনিভার্সিটি গ্রাউন্ডে তীব্র বাতাসে প্র্যাকটিসে নাজেহাল অবস্থা দলের, তবে সুযোগ হেলায় হারাতে চান না কাবরেরা। প্রথম দিন অনুশীলনে নির্দিষ্ট কোনো ক্ষেত্রে মনোযোগ না দিয়ে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতেই বাড়তি মনোযোগ ছিল কোচের। অনুশীলন ভালো ছিল, দলের সবাই অংশগ্রহণ করেছে ট্রেনিংয়ে, তবে আবহাওয়াটা অনুকূলে নেই। সৌদি আরবের তাইফের সঙ্গে আবহাওয়ার মিল থাকলেও এখানে প্রচন্ড বাতাস, যেটা আমাদের খুব ভোগাচ্ছে। প্র্যাকটিস গ্রাউন্ড ভালো না, প্রথম দিন পুরো সময়টাই আমরা কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য কাজ করেছি। এদিকে মাঠের লড়াইয়ে এক চুলও ছাড় দিতে নারাজ লাল সবুজ বাহিনী। সৌদি আরবের তাইফে করা ক্যাম্পের আবহাওয়ার সঙ্গে শিলংয়ের আবহাওয়ায় মিল থাকায় প্রস্তুতিতে খুব একটা অসুবিধা হয়নি দলের। আর হামজা চৌধুরীর অন্তর্ভুক্তি দলকে যে বাড়তি সুবিধা দেবে প্রতিপক্ষের মাটিতে তা অকপটেই স্বীকার করছেন কোচ। দলের সঙ্গে হামজাও মানিয়ে নিয়েছেন বেশ ভালোভাবেই। হামজার অনুশীলনও ভালো হয়েছে, দলের সবার সঙ্গে মানিয়ে নিতে সে কাজ করে যাচ্ছে। ম্যাচের আগে আমরা আরো 3টা সেশন পাবো, আশা করছি ভালো কিছুই হবে। মাঠের লড়াইয়ের আগে আরো 3 দিন অনুশীলনের সুযোগ পাবে বাংলাদেশ দল, যাতে সেরা প্রস্তুতি সম্ভব বলেই মানছেন কোচ হাভিয়ের কাবরেরা। ভ্রমণ ক্লান্তি, ভেন্যু জটিলতা সবকিছু পাশ কাটিয়ে এই গ্রাউন্ডে অনুশীলন করেছে বাংলাদেশ ফুটবল দল। তবে প্রথম দিন কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়াই মূল লক্ষ্য ছিল হাভিয়ের কাবরেরা শিষ্যদের। আগামী আরো 3 দিনে নিজেদের সেরা প্রস্তুতি ঝালিয়ে নেওয়ার লক্ষ্য বাংলাদেশ দলের। মেঘালয়ের শিলং থেকে তাজিন খন্দকার, সময় সংবাদ। আইপিএল ফ্র্যাঞ্চাইজি লখনৌ সুপার জায়ান্টসের সঙ্গে সরাসরি আলোচনা হয়েছে। অকশন থেকে দল না পাওয়ায় বিকল্প হিসেবে সুযোগ পেলে বিসিবির পক্ষ থেকেও দেওয়া হবে অনাপত্তিপত্র, জানিয়েছেন পেসার তাসকিন আহমেদ। টি20 ফরম্যাটে বোর্ড চাইলে অধিনায়কের দায়িত্ব নিতেও প্রস্তুত তিনি। অভিজ্ঞদের অভাব পুরোপুরি পূরণ করা না গেলেও এ মুহূর্তে দলে থাকারা প্রস্তুত সেরাটা দিয়ে ইতিবাচক ফলাফল অর্জনে। ভক্তরা ক্রিকেটের প্রাণ। সাকিব, তামিম, মুশফিক, রিয়াদ যুগের পর দলের নতুন কাণ্ডারি তাসকিন আহমেদরা। তাই তো প্রিমিয়ার লিগের ব্যস্ততার মাঝেও ভক্তদের ভুলে যাননি স্পিড স্টার। 50 ওভারের ম্যাচ শেষ করেই ছুটে যান সমর্থকদের ইফতার আয়োজনে। সঙ্গে ছিলেন ছেলে তাসফিন, বাবা ও বোন। ফুলের শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয় টাইগার পেসারকে, মিটিয়েছেন সেলফির আবদার। সবসময় পাশে থাকার জন্য জানান ভালোবাসা। বিসিবির সবশেষ কেন্দ্রীয় চুক্তিতে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ক্রিকেটার তাসকিন। গেল কয়েক বছর ধরে আইপিএল আসলেই আলোচনায় থাকেন ঢাকা এক্সপ্রেস, যদিও ভারতের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলা হয়নি কখনো। আইপিএলে খেলার সম্ভাবনা আছে তাসকিনের। এবার লখনৌ সুপার জায়ান্টসের সঙ্গে হয়েছে যোগাযোগ, বিকল্প প্রয়োজন হলে ডাক পড়বে তার। বোর্ডও আশ্বাস দিয়েছে এনওসি দেয়ার। লখনৌ যোগাযোগ করেছিল যে অ্যাভেলেবিলিটির অবস্থাটা কি, যদি তাদের রিপ্লেসমেন্ট প্রয়োজন হয় তারা হয়তো চিন্তাভাবনা করছিল, তাই যোগাযোগ করছিল। তো এটাই যে এনওসি পাবো কিনা যদি রিপ্লেসমেন্টে তাদের কল আসে। কথা হয়েছে বোর্ডের সাথে, যদি আমরা কেউ পিক হই সেক্ষেত্রে এই বছরে এনওসিতে প্রবলেম হওয়ার কথা। সোমবার বোর্ড সভায় চূড়ান্ত হবে নতুন টি20 অধিনায়কের নাম। আলোচনায় আছেন বেশ কয়েকজন। এ ব্যাপারে কি ভাবছেন তাসকিন? এটা টোটালি বোর্ডের কল। বোর্ড যারা বিবেচনা করবে সেই করবে, এবং দিন শেষে আমি অ্যাজ এ প্লেয়ার ক্রিকেটটা অলওয়েজ এনজয় করতে চাই, নিজের সেরাটা নিংড়ে দিতে চাই দলের জন্য। কারণ ম্যাচ যদি জিতে দিতে পারি এর থেকে বড় স্বস্তির কোনো বিষয়ই নেই। আর বোর্ড যদি কখনো মনে করে তখন ডিফারেন্ট স্টোরি। বোর্ড চাইলে চেষ্টা করবে ইনশাল্লাহ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে হতাশ করেছে বাংলাদেশ, তবে এপ্রিলে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য টাইগারদের। সিনিয়র ক্রিকেটারদের শূন্যতায় চিন্তিত নন। প্রিমিয়ার লিগ চলতেছে, শেষ করে জিম্বাবুয়ে টেস্ট সিরিজ। তো এই বছর আসলে অনেক খেলা আছে, প্রত্যাশা থাকবে আমরা দলগতভাবে সবাই ভালো করতে পারি। যেহেতু লাস্ট কিছু ম্যাচ বা সিরিজ প্রত্যাশা অনুযায়ী আপ টু দ্য মার্ক খেলতে পারি নাই আমরা অ্যাজ এ টিম। অনেক বছর সার্ভিস দিয়েছেন বড় ভাইরা, এখন আসলে আমরা যারা আছি এবং আরও আপকামিং যারা আছে সবার একটু রেসপন্সিবিলিটি নিতে হবে। যদিও 15-20 বছরের এক্সপিরিয়েন্স গ্যাপ, এটা ফিল আপ করতে কিছু সময়েরও ব্যাপার। রাজধানীর একটি কনভেনশন হলে তাসকিন আহমেদ ফ্যান ক্লাবের আয়োজনে ইফতার উইথ তাসকিন অনুষ্ঠানে এসব কথা বলেন এই পেসার। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা।
এই ছিল প্রবাসের সময়। সঙ্গে থাকুন সময়।